জনগণ কেমন সংস্কার চায় তার উপরই নির্ভর করবে ভোটের দিনক্ষণ, দাভোসে বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ বিরোধী ভুয়া তথ্য প্রচার বন্ধে মেটার সহায়তা কামনা। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সরকারের প্রয়োজন হতে পারে, মন্তব্য মির্জা ফখরুলের। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আরেকটি 1-11-এর ইঙ্গিত মনে করেন উপদেষ্টা নাহিদ। নতুন রাজনৈতিক দল গঠনে কোনো পৃষ্ঠপোষকতা নেই সরকারের, কোনো উপদেষ্টা যুক্ত হলে সরে দাঁড়াবেন জানালেন রিজওয়ানা। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখানে গণ অভ্যুত্থানের সাথে সরাসরিভাবে জড়িত এবং নেতৃত্ব দেওয়া 3 জন প্রতিনিধি আমাদের এখানে আছে। নতুন কোনো দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা তখন সরকার ছেড়ে দেবেন। বিনা অপরাধে জেল থেকে জেল কাটছে 16টা বছর, জীবন তো শেষ। যখন শুনছি যাবেন হয়েছে তখন তো কি একটা অনুভূতি। মুক্তি পেলেন পিলখানা ট্রাজেডির বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা। সিক্ত হলেন স্বজনের ভালোবাসায়, অমূল্য সময় নষ্ট হওয়ায় ক্ষোভ। 2013 সালের 5ই নভেম্বর মার্ডার মামলাতে খালাস পাইছি, এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাস্টডি দিচ্ছি। ছাত্র আন্দোলন এবং ডক্টর ইউনূস সাহেবের অসংখ্য ধন্যবাদ। ওনারা না আসলে জীবনে আমি ছেলে পাইতাম না। স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্য যারা রক্ত দিছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির ঘটনা নথিভুক্ত হওয়া উচিত এবং তার গবেষণার বিষয়বস্তু হতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে একটি সংলাপে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সমাজের সামগ্রিক পরিবর্তন। জানান, বাংলাদেশের জনগণ স্বল্পমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে এ বছরের শেষে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে আরও 6 মাস পর। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন। সেখানে WEF এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের আয়োজনে একটি একক অনুষ্ঠানে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা জানান কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন। See people around, I'm sure you'll find lots of options for you. No, we didn't find any options, so you are the one. So that's how I got involved with it. That's why I'm here. But I thought... অনুষ্ঠানে বিগত স্বৈরাচারী সরকারের অপকর্মের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির আলাদা রেকর্ড থাকা প্রয়োজন এবং এ নিয়ে গবেষণা হওয়া উচিত। I think this should be recorded someplace, studied how governments can do that kind of plundering. Highway robbery, sitting in the government, running the machine, and still claiming to be a civilized society. এরপর ডক্টর ইউনূস কথা বলেন বিগত সরকারের দমনপীড়ন নিয়ে। জানান, তিনি নিজেও সে সময় জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বলেন, পরিবার পরিজন তাকে প্যারিস থেকে দেশে ফিরতেও নিষেধ করেছিল। এ সময় তিনি কথা বলেন সংস্কার কমিশন ও জুলাই চার্টার নিয়ে। জানান, কমিশনগুলোর সুপারিশের উপর ভিত্তি করে করা হবে সংস্কার। জনগণ স্বল্পমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে এ বছরের শেষে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে আরও 6 মাস পর। Unless we know what kind of election people want, we can't go into election. So we are waiting to hold the election. Now that the election report is coming out. We have targeted end of this year the election to take place if we go in a short reform agenda, quick reform agenda. If people say no, we need a longer list of agenda reform, then we need another 6 months. প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম নিয়ে তার আশার শেষ নেই। জানান, ভোটদানের সর্বনিম্ন বয়স 16 হওয়ার পক্ষপাতী তিনি। বলেন, পরিপক্কতার ক্ষেত্রে 16 আর 18 বছর বয়সে পার্থক্য নেই। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে একজনকে চাকরির জন্য প্রস্তুত করা হলেও এই প্রজন্ম উদ্যোক্তাদের। Our voting age is 18. I said it should be 16. That's so mature. What makes it 18? Difference between 16 and 18.
Who tells you that 16 doesn't understand as much as 18 does? I said, job-oriented education is finished. Job to them is nothing. I said, this generation is a generation of entrepreneurs. জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সমাজের সামগ্রিক পরিবর্তন, এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। তানফির মৌসুম, যমুনা নিউজ। সুইজারল্যান্ড সফরে তৃতীয় দিনেও ব্যস্ত সময় কেটেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সাইডলাইনে তিনি কয়েকটি সাক্ষাৎকারে অংশ নেন। এ সময় মেটা প্ল্যাটফর্মে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগকে ভুয়া তথ্য মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। আরেক সাক্ষাৎকারে বিদেশি 2 পোর্ট অপারেটরের বাংলাদেশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বিয়েরেতকে অন্তর্বর্তী সরকারের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম সামিটের পাশাপাশি বৃহস্পতিবার কয়েকজনের সাথে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান স্যার নিক ক্লেগের সঙ্গে আলোচনাকালে বাংলাদেশে ভুয়া তথ্য এবং মিথ্যা খবর ছড়ানো প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বলেন, শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসনে জড়িতরা এখন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা এবং ভুয়া তথ্য ছড়াতে তাদের সম্পদ ব্যবহার করছে। নিক ক্লেগ জানান, ফেসবুক বাংলাদেশে ফ্যাক্ট চেকিং ও ডিজিটাল ভেরিফিকেশন অব্যাহত রাখবে, কারণ এটি বিশ্বের 8ম বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট চেকিং বন্ধে মেটার সিদ্ধান্ত বাংলাদেশ বা ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও জানান তিনি। আধা ঘণ্টাব্যাপী বৈঠকে নিক ক্লেগ ডক্টর ইউনূসকে মেটার সাইবার নিরাপত্তা আইন প্রণয়নে সহায়তার প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টার সাথে পৃথক 2টি সাক্ষাতে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইম এবং ইপি মোলারের চেয়ারম্যান রবার্ট মার্কস উগলা বাংলাদেশের শিপিং শিল্পে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। আলোচনা হয় বঙ্গোপসাগরের তীরবর্তী নতুন পোর্ট নির্মাণে সহায়তা এবং বাংলাদেশকে একটি বৃহত্তম বৈশ্বিক রপ্তানি কেন্দ্রে পরিণত করার ব্যাপারেও। আরেকটি সাক্ষাৎকারে বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বিয়ের্দে বাংলাদেশের পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানান। বলেন, বিশ্ব ব্যাংক বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে আরও সহযোগিতা করতে আগ্রহী। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালমার্ডের সাথেও সাক্ষাৎ হয় অন্তর্বর্তী সরকার প্রধানের। এছাড়া সাইডলাইনে ক্লাইমেট হাবের একটি অনুষ্ঠানেও অংশ নেন প্রধান উপদেষ্টা। অলক হাসান, যমুনা নিউজ। অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। নিরপেক্ষ না থাকলে নির্বাচনকারী নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আশা করেছেন অন্তর্বর্তী সরকার তাদের নিরপেক্ষতা বজায় রাখবে। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে জোর করে বিতর্কিত করলে আবার অধিকার হারাবে জনগণ। অন্য শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কাও জানান মির্জা ফখরুল। 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা। বক্তারা জানান, পাঠ্যপুস্তকে কিংবা অন্য কোনো আয়োজনে কেউ স্মরণ করুক আর না করুক, শহীদ আসাদ ইতিহাসে রয়ে যাবেন। আমাদের জাতীয় ইতিহাসে 60-এর দশক এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব 69 থেকে 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন। বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবারও অধিকার হারা হবে। জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা দেশের প্রত্যাশাগুলো পূরণ হবে। এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা হারাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাগুলো বলেছি, কারণ আছে। কারণ যে আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন
এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। সভায় অন্যান্য নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্তে যেন জাতীয় ঐক্যে ভাঙন না ধরে। যদি অংশীদারদের মধ্যে দূরত্ব তৈরি হয়, আপনারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনৈতিক উত্তরণের দায়িত্ব পালন করেন যেখানে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে ইতিহাসের দায় থেকে আপনারা মুক্ত হবেন না। যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে, আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, সেজন্য এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। প্রেস ক্লাবে আরেক আলোচনায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই, অতি সত্বর নির্বাচন চাই। তার কারণ সংস্কার একদিনে হয় না, সংস্কার এক বছরে হয় না। প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বিএনপিকে অবমূল্যায়ন করা থেকে বিরত থাকার আহ্বান জানান। সকল কিছুই হবে, কিন্তু তার আগে আরেকটি ষড়যন্ত্র করে ওয়ানএলেভের মতো আবার বিলম্বিত করার কোনো অবকাশ বাংলাদেশে আর হবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় দুই উপদেষ্টার দেয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। উপদেষ্টা নাহিদ তার পোস্টের সংখ্যা জানিয়েছেন আরেকটি ১-১১ সরকারের, আর সরকারে ও রাজনৈতিক দলের সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসব পোস্টের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলের নেতারা। কোটা না মেধা, এ দিয়ে শুরু বৈষম্য বিরোধী আন্দোলন। ক্ষমতা না জনতার প্রশ্নে জুলাই আগস্টের উত্তাল দিনগুলোর প্রতিটি বাঁকে ছিল পরিবর্তনের আহ্বান। শেষে ছাত্র জনতার জয়ে স্বৈরাচার মুক্ত বাংলায় গঠিত হয়েছে জনতার সরকার। এতে ছাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন গণ অভ্যুত্থানের ৩ কাণ্ডারি নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে মাসখানেক ধরে সরকার ও রাজনৈতিক নেতৃত্বের সুর ও স্বরের বৈপরীত্য দৃশ্যমান। বিএনপি মহাসচিবের অন্তর্বর্তী সরকারের নির্বাচনকালীন নিরপেক্ষতা নিয়ে সন্দেহের জবাব দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লিখেছেন, ছাত্ররাই একমাত্র ফ্যাক্টর যেটা ১-১১ সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১-১১ সরকারের প্রস্তাবনা করছে। ছাত্র জনতা কোনোভাবেই তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা নাহিদ। একই সঙ্গে এমন চিন্তা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি। একই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক পোস্টে বলেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে সোচ্চার তারা নিজেরাও। তবে এটি যেমন পরিষ্কার, তেমনি সরকারের নানা কাজে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ হস্তক্ষেপ বা বল প্রয়োগও কাম্য নয় বলে মনে করেন আসিফ মাহমুদ। প্রায় কাছাকাছি সময়ে অনেকটা একই ধাঁচের স্ট্যাটাস দেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। উপদেষ্টা ও ছাত্র নেতাদের এমন স্ট্যাটাস নিয়ে কিছুটা কৌশলী রাজনৈতিক দলগুলো। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম অংশীজন বিএনপি নেতারা বলছেন, প্রশ্নটা যখন স্বচ্ছতা ও নিরপেক্ষতার, তখন সমস্যা সংকট মোকাবেলায় অভিজ্ঞতা অনভিজ্ঞতার প্রশ্নটাও জোরালো হয়ে আসে। একটা অভিজ্ঞ রাজনীতিবিদ যখন একটা কথা বলে, তার উপরে যদি কেউ মন্তব্য করে, তার সেই মন্তব্যটা যদি না থাকে, তাহলে ওসব মন্তব্যের উপরে মন্তব্য করা তো আমি প্রয়োজন মনে করি না। আরেক অভিজ্ঞ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না উচিত অনুচিতের রেখা টানলেন তার প্রতিক্রিয়ায়। উনি যেভাবে দিনে সেটা জাস্ট শুধু আক্রমণ করার জন্য এরকম মনে হয়েছে, এটা করার দরকার ছিল না। আমরা 5 আগস্টের পর থেকে সমগ্র দেশ অনেক রকম মতপার্থক্য সত্ত্বেও কিন্তু একসাথে চলার চেষ্টা করছি। একটা ঐক্যের পতাকা, ঐক্যের ঝান্ডা সবসময় সমুন্নত রাখার চেষ্টা করছি। চলমান রাজনীতিতে নবমাত্রা যুক্ত করা স্ট্যাটাসগুলো নিয়ে কিছুটা কৌশলী জামাত। নেতারা বলছেন, কারো ব্যক্তিগত স্ট্যাটাস নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই দলটির, তবে ফ্যাসিবাদ রোধে ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প দেখেন না দলটির নেতারা। জামাত বরাবরই বলে আসছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, তারা ষড়যন্ত্র করবে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য। কোনো অবস্থাতেই যেন তারা এই ব্যাপারে সফল না হয়, এই ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে। আর কোন স্ট্যাটাস নিয়ে সেটা ব্যক্তি পর্যায়ে হোক বা দলীয় পর্যায়ে হোক, জামাত দলীয়ভাবে কোনো মন্তব্য করে না।
ক্রিয়া প্রতিক্রিয়া যাই থাকুক, এসবের মধ্য দিয়ে মাঘের শীতে যে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি, তা অন্তত স্পষ্ট হয়েছে দুই উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। এই ক্ষেত্রে কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সাথে যুক্ত হলে তারা সরকারে থাকবেন না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের এই মুখপাত্র দাবি করেন, নতুন কোনো দল গঠনে পৃষ্ঠপোষকতা করছেন না ডক্টর ইউনূসের সরকার। জাতীয় নির্বাচনে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অবস্থানে কোনো নড়চড় হয়নি। আলমগীর স্বপনের রিপোর্ট। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন 3 উপদেষ্টা। আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের সামনের সারির অনেকে মিলেই গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি। নেতৃত্বে পরিবর্তন এসেছে আন্দোলনের প্রধান শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতেও। তারা একসাথে মিলে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন ঘোষণা দিয়েই। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে, সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। এই অবস্থায় ছাত্র প্রতিনিধিরা সরকারে থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছেন বলে অভিযোগ বিএনপির। আর এতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে প্রশ্ন দলটির শীর্ষ নেতৃত্বের। অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবেন, তারা কাজ করবেন। তবে অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ও পরিবেশ উপদেষ্টা বলছেন, নির্বাচনে নিরপেক্ষ থাকবে সরকার। কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকার থেকে পদত্যাগ করতে হবে। এখানে গণ অভ্যুত্থানের সাথে সরাসরিভাবে জড়িত এবং নেতৃত্ব দেয়া 3 জন প্রতিনিধি আমাদের এখানে আছেন। এবং এই প্রতিনিধি হিসেবে তারা 3 জন দল গঠন করছেন বা নাগরিক কমিটিতে আছেন, এরকমটা না মোটেও। যদি তারা কখনো মনে করেন নতুন কোনো দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা তখন সরকার ছেড়ে দেবেন। সরকার ছেড়ে গিয়ে দল গঠন করতে পারে। যে কোনো মানুষই যে কোনো সময় দল গঠন করার প্রক্রিয়ায় যুক্ত হতে পারে, কিন্তু তখন সে আর সরকারে থাকতে পারবে না। সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, সরকার কোনো রাজনৈতিক দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না। সরকার কিভাবে পৃষ্ঠপোষকতা করবে? সরকারের মধ্যে কে পৃষ্ঠপোষকতা করছে? তবে আশঙ্কার জায়গা থেকে ওনারা যেটা বলেছেন, এটা একটা সতর্ক বার্তা হিসেবে নেওয়াই যায়, কিন্তু এটা এখনো পর্যন্ত আমি কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না। এরই মধ্যে বিএনপি আগামী জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি তুলেছে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার আগের অবস্থানে আছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে ঘোষিত সময়েই নির্বাচন করতে চায়। সরকারের অবস্থানটা যেটা ছিল সেটাই। এটা মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখনো পর্যন্ত এটাই আমাদের টার্গেট। একটা রাজনৈতিক দল সকল সময় তার কর্মী, তার যে আলটিমেট অবজেক্টিভ সেটা বিবেচনায় রেখে নির্বাচনের জন্য জোর দেবে, তারা দেবে, এটা তো অস্বাভাবিক না। এটা থাকবেই, কিন্তু সেখানেও আমরা নিশ্চয়ই একসাথে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্তে আসবো। পরিবেশ উপদেষ্টা জানান, সংস্কার বিচারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দিয়েই এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জীবন থেকে 16 বছর নাই হয়ে গেল। একজন দুজন নয়, কয়েকশো মানুষের। তারা সাবেক বিডিআর সদস্য। হত্যা মামলায় নির্দোষ প্রমাণের পরও জীবনের 16 বছর কেটেছে কারাগারে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেলেন এমন 178 জন। কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়। স্বজনদের কাছে পেয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয় জেল ফটকে। 52 বছর বয়স্ক সুরুজ মিয়া গ্রামে ছোট্ট মুদি দোকান দিয়ে, যিনি 16 বছর আইনি লড়াই করেছেন ছেলের জন্য। ছেলে বিল্লাল মাত্র 1 বছর চাকরি করেই কারাগারে ঢুকেছে। এতদিন পর মুক্তি পাওয়া ছেলের জন্য কারা ফটকে সুরুজ মিয়ার অপেক্ষা। ঠাকুরগাঁ থেকে প্যারেডে আসছিল সেই ঢাকা, তার সাথে এই গন্ডগোল জড়াই গেছে। তারপরে আজ 16 বছর পর্যন্ত ভোগান্তি। সুরুজ মিয়ার সাথে কথা বলার ঘণ্টাখানেক পরের চিত্র। ছেলে বিল্লালকে কাছে পেয়ে পিতা যেন হয়ে গেছেন ছোট্ট শিশু। ছেলে পায়ে খুব আনন্দ লাগতেছে। ছাত্র আন্দোলন এবং ডক্টর ইউনূস সাহেবের অসংখ্য ধন্যবাদ। ওনারা না আসলে জীবনে আমি ছেলে পাইতাম না, ছেলে হারাই গেছিল।
সুরুজ ও বিল্লালের মতো আনন্দ আজ 178 পরিবারে। দীর্ঘ কারাজীবনের অবসান হতে চলেছে। কারো স্বামী, কারো বাবা, কারো ভাই, কারো সন্তান মুক্তি পাবেন। তাই স্বজনদের অধীর অপেক্ষা। বেলা 12টার পর একে একে বেরিয়ে আসেন মুক্তি পাওয়া সাবেক বিডিআর জওয়ানরা। বিনা অপরাধে জেল থেকে জেল কাটছি 16টা বছর, জীবন তো শেষ। এখন তো ভালো লাগে ইনশাল্লাহ। ভাষা প্রকাশ করার মতো না পাওয়া জিনিস ফিরাই পেয়েছি ভাই। যখন শুনছি যাবেন হয়েছে তখন তো কি একটা অনুভূতি, এটা আর বলে বোঝানো যাবে না ভাই। 19 জানুয়ারি রোববার বিস্ফোরক মামলায় জামিন আদেশের পর বৃহস্পতিবার সকালে আদেশটি পৌঁছায় কারাগারে। এরপর কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান 43 জন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 135 জন। বিনা দোষে কারাভোগের জন্য দায়ীদের বিচার দাবি করেন ভুক্তভোগীরা। শুধু তাই নয়, বিডিআর বিদ্রোহের প্রকৃত অপরাধী ও পেছনের পরিকল্পনাকারীদের খুঁজে বের করার দাবিও করেন তারা। প্রকৃত অপরাধী তারা সাজা পাক, এতে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু যেই নির্দোষ মানুষগুলো, আমি 2013 সালের 5ই নভেম্বর মার্ডার মামলাতে খালাস পাইছি, এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাস্টডি দিচ্ছি। যাতে হারানো সম্মানটা ফিরে পাই, তাহলে আমার বয়স 65, যে কদিন বেঁচে থাকবো গর্বের সাথে বলতে পারবো যে আমি নিরপরাধ ছিলাম। দেশের জন্য এবং স্বৈরাচার হাসিনাকে দেশ হতে তাড়ানোর জন্য যারা রক্ত দিছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 2009 সালে বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। সেই মামলায় 152 জনকে ফাঁসি সহ 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। খালাস দেওয়া হয় 278 জনকে। খালাস পেলেও বিস্ফোরক মামলায় কারাভোগ করছিলেন তারা। এই মামলায় জামিনে মুক্ত হলেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত 178 জন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। যতদিন দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য থাকবে ততদিন যুদ্ধ চলবে বলে জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাইদ চত্বরের পাশে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জুলাই বিপ্লবে নিহতদের স্তূপ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে মরদেহ। এসব মরদেহের খবর কোথাও পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা এখনও তাদের স্বজনদের অপেক্ষায় রয়েছে। আন্দোলনের প্রত্যেকটা খুনের বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি বলেও জানান জামায়াতের আমির। খুনের ব্যাপারটা সরি বললে যায় না, প্রত্যেকটা খুনের বিচার হতে হবে, ইনসাফের দাবি। আগামী ফেব্রুয়ারির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজনৈতিক দল গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার দুপুরে রংপুরে গণসংযোগকালে কথা বলেন তিনি। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। আমরা আশা করছি ফেব্রুয়ারির মধ্যেই সে রাজনৈতিক দলের আমরা দেখা পাবো। বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনীতির চর্চার জায়গা থেকে এই দলের আবির্ভাব হবে। সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের 2টি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন তিনি। সার্জিস এজাহারে উল্লেখ করেন, বুধবার ফেসবুকে লগ ইন করে তিনি দেখতে পান ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা ও ক্রিমিনালস ডিইউ নামে 2টি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়ার তথ্য দেওয়া হয়েছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে। রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত ছিল এখতিয়ার বহির্ভূত, এজন্য দুদক নতুন করে রিজার্ভ চুরির অনুসন্ধান করতে চায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। অন্যদিকে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের আমলে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি হয়। দুর্বৃত্তরা সুইফট পেমেন্ট পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নিয়ে চুরি করে রিজার্ভ। তবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত এই ঘটনায় মতিঝিল থানায় দায়ের হওয়া মামলার তদন্ত 9 বছরও শেষ করতে পারেনি সিআইডি। এ অবস্থায় মামলাটির তদন্তের দায়িত্ব চেয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী
দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন সেটা এখতিয়ার বহির্ভূত ছিল। এদিকে সদ্য বরখাস্ত এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আলাদা 2 মামলায় তাদের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও আছে তাদের বিরুদ্ধে। নিজ নামে 22 কোটি 27 লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নামেও 8টি ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং তার স্ত্রী জোর সাজসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার বিরুদ্ধে অবৈধভাবে 4 একর খাসজমি দখলের অভিযোগে মামলা করেছে দুদক। আর বগুড়ার সাবেক এমপি হাবিবুর রহমানের বিরুদ্ধে সংস্থাটি মামলা করেছে 25 কোটি টাকার অবৈধ সম্পদ ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জামিনে মুক্তি পেলেন অটোরিকশা চালক ইসমাইলের চিকিৎসা ইস্যুতে গ্রেপ্তার চিকিৎসক ডাক্তার সাদি সহ 5 জন। বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তারা। এদিকে এমন ভুয়া মামলায় নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ। বলা হয়, পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কলঙ্কিত করার চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা। হাসপাতালের সিঁড়িতে পড়ে আছে অটোরিকশা চালক ইসমাইলের রক্তাক্ত দেহ। একজন পুলিশ সদস্য সেদিকেই তাকিয়ে রয়েছেন। জুলাই বিপ্লবে গুলিতে নিহত ইসমাইলের এই ছবিটি আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জানা যায় এটি ছিল রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতাল। ছবিটি ছড়িয়ে পড়ার পর চিকিৎসায় অবহেলার অভিযোগে 18 জানুয়ারি হাসপাতালটির চিকিৎসক ডাক্তার সাদি বিন শামস সহ 5 জনকে থানায় নিয়ে গ্রেফতার দেখায় হাতিরঝিল থানা পুলিশ। প্রথমে তাদেরকে জামিন দেননি আদালত, পাঠানো হয় কারাগারে। পরে ইসমাইল হত্যার ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। ওনার পাল চেক করতে গেছে, আবার গুলি করছে, তখন ওনাকে রেখে সবাই ভিতরে ঢুকে গেছে। সেই প্রতিবেদনে দেখা যায় ইসমাইলকে টেনে হাসপাতালের ভেতরে নেয়ার চেষ্টা করছেন চিকিৎসক সহ কয়েকজন। তবে সে সময় তাদেরকেও লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আদালতে এই প্রতিবেদন দেখানোর পর ডাক্তার সাদি সহ গ্রেফতারকৃত 5 জনের জামিন মঞ্জুর করেন আদালত। পরদিন কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। এদিকে অনাকাঙ্ক্ষিত গ্রেফতারের প্রতিবাদ ও অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউটর তানভীর হাসান জোহাকে অপসারণের দাবিতে দুপুরে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। দাবি করা হয়, পরিকল্পিতভাবে এই ধরনের ভুয়া মামলা দিয়ে জুলাই গণহত্যার মামলাগুলোর গুরুত্ব নষ্টের চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা। মামলাগুলোর মেরিট নষ্ট করে দেওয়ার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে এইরকম বাজে কিছু মামলা করে দেওয়া হচ্ছে, যাতে সমস্ত মামলাগুলোর মেরিট নষ্ট হয়ে যায়, যাতে 1 বছর 2 বছর পরে প্রতিষ্ঠা করা যায় যে আইসিটিতে যতগুলো মামলা হয়েছে সব মামলাগুলো ভুয়া এবং মিথ্যা। তার খুলিটা পুরা এই সাইড থেকে উড়ে অন্য পাশে চলে গেছে। আমাদের ছেলেরা আমাদের পারমিশনের আগেই তারা ওই ফুটপাথ থেকে ডেড বডিটাকে 5-6 জন ড্র্যাগ করছে। সেখানে এই ডাক্তার সাদিও ছিলেন। উনি সেদিন মানে স্বপ্রণোদিত হয়ে উনি ডিউটি নিয়েছিলেন জাস্ট টু হেল্প মানে যারা আন্দোলন করছে সেই ছেলেগুলিকে। অবিলম্বে এমন দোষরদের চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কলঙ্কমুক্ত করার দাবি তাদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিইপিজেড এর প্রধান গেটের পাশে থাকা একটি বিল্ডিংয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। এই সময় ভাঙচুর করা হয় কক্ষের জানালা ও দরজা, পুড়িয়ে দেওয়া হয় কম্পিউটার সহ বেশ কিছু নথিপত্র। পরে শ্রমিকরা সড়ক অবরোধ করতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা। তবে কী কারণে আগুন দেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। এই ঘটনায় কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি। চাঁদপুরে নিখোঁজের 3 দিন পর স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার শিশুটির বাড়ির পাশের একটি পুকুরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আদিবা ইসলাম 20 জানুয়ারি বিকেলে বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। কোনো সন্ধান না পেয়ে তার পরিবার গত 21 জানুয়ারি থানায় অভিযোগ করেন। পরে শিশু আদিবাকে উদ্ধার করতে অভিযান শুরু করে পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই এলাকার ইমন ও ইয়াসিন নামে 2 জনকে আটক করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগে 84 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। তিনি বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 73 জন ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 11 জনের নামে অভিযোগ দেয়। ভুক্তভোগীরা আন্দোলনের সময়ের ফুটেজ দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত কমিটি এই সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা আগামী 15 দিন নিজেদের নির্দোষ প্রমাণের সুযোগ পাবেন বলেও জানান তিনি। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও চবি সাংবাদিক সমিতির সদস্য শাহ রিয়াজের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছিলেন তারা। আমরা ফাঁদটা তদন্ত করে দেখব এবং সবকিছুর পরে তাদের যদি নির্দোষ কেউ যদি হয় তারা মুক্তি পাবে, আর বাকি যারা নির্দোষ না হয় তারা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমানের করা আপিলের রায় 10 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার দুপুরে ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ তারিক এজাজের আদালত শুনানি শেষে রায়ের এই তারিখ ঠিক করেন। এদিন আদালতে মাহমুদুর রহমানের পক্ষে তার আইনজীবী তানভীর আহমেদ আল আমিন তিনি বলেন, এ মামলায় যে সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে রায় হয়েছে তা প্রসিকিউশন দেখাতে পারেনি। সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিচারক মাহমুদুর রহমানের 7 বছরের কারাদণ্ড দিয়েছেন। কোনো চাপে পড়ে বিচারকের রায় দিয়েছেন তা উত্তর দিতে হবে। সাক্ষ্যের দিন বিচারক মামলার সাক্ষী জয়কে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এতেই বোঝা যায় এটা পক্ষপাতিত্বমূলক মামলা। টিউলিপকে জড়িয়ে আমার বিরুদ্ধে 36টা মামলা আছে সারা দেশে। কাজেই আমি ধরে নিচ্ছি যে এই যে লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এটা আমি যতদিন জীবিত আছি সেই লড়াই আমার চালাতে হবে এবং চালিয়ে যাব ইনশাল্লাহ। একজন জজ যিনি রায় দিয়েছেন তিনি তো সাক্ষ্য প্রমাণের আলোকে রায়টা দিবেন। ওনার সামনে যদি সাক্ষ্য প্রমাণই না থাকে তাহলে কিসের ভিত্তিতে উনি মিস্টার মাহমুদুর রহমান সাহেবকে উনি বললেন যে হি ওয়াজ ইনভলভড উইথ দ্য অ্যালিজড অফেন্স। এই জন্য আমরা বলেছি এই মামলাটা পিওরলি হচ্ছে কেস অফ নো এভিডেন্স। গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে গণমাধ্যমের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানী সার্কিট হাউস রোডে তথ্য ভবনে এই বৈঠক হয়। এতে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশন, জাপান, সুইডেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইতালি দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ সহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমকে সংস্কারের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক করছে গণমাধ্যম সংস্কার কমিশন। এর আগে বুধবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সাথেও বৈঠক হয় কমিশনের। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের উপর হামলা ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ থেকে বক্তারা বিএসএফের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাসন চালানোর অভিযোগ করেন। সেই সঙ্গে বাংলাদেশি কৃষকদের উপর হামলা, কৃষকের ফসল কেটে নিয়ে যাওয়ার নিন্দা ও প্রতিবাদ জানান। হুঁশিয়ার করে বলেন, বাংলাদেশ অংশে কোনো রূপ উস্কানি দেয়া বা সীমান্তে কোনো হামলা হলে ভারতকে চরম মূল্য দিতে হবে। পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী নির্মূলে সামরিক কমিশন ও বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। ডেমরা কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নূর আলম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নায়লা বেগমের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডেমরা কলেজ মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান সহ সহযোগী ও সহকারী অধ্যাপক, শিক্ষক, কর্মচারী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নূর আলম বলেন, এই প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোনো রাজনীতি করতে দেয়া হবে না। সম্প্রতি এক রাজনীতিবিদ এই কলেজের অনিয়ম দুর্নীতি যে অভিযোগ করেন তা সঠিক নয় বলে দাবি করেন তিনি। গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। বৃহস্পতিবার রাত 9টার দিকে টঙ্গীর সিংবাড়ি মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেডের নামক কারখানায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, বৃহস্পতিবার প্রায় 1000 শ্রমিককে ওভারটাইমে কাজ করানোর জন্য রাখা হয়। পরে রাত 8টার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের টিফিন সরবরাহ করে। খাওয়ার পরই অসুস্থ হতে থাকেন শ্রমিকরা। রোগীর সংখ্যা বেশি হতে থাকায় কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।
টিফিনটা খাওয়ার 10 মিনিট পরে মাথা ঘোরানো, বমি, এরকম শুরু হয়ে গেছে। সবাই কাজ করতেছে, হঠাৎ করে এক একজন পড়তেছে আর অজ্ঞান হয়ে যাচ্ছে, মানে এক সেকেন্ডের ভিতরে সবাই। স্পেনের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বার্সেলোনায় শাহজালাল জামে মসজিদে আয়োজন করা হয়। সভায় অংশ নেয় স্থানীয় বিএনপি, যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যুবদল সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন কাশেমের উদ্যোগে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শফিউল আলম শফি, ফখরুল ইসলাম, ফয়জুল ইসলাম মাসুক, তুতিউর রহমান সহ আরও বহু নেতাকর্মী। সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির জন্য করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। দক্ষিণ আফ্রিকায় বর্তমানে বাস করছেন বহু প্রবাসী বাংলাদেশি। চাকরির পাশাপাশি সফলতার সাথে করছেন বিভিন্ন ব্যবসা। এরকমই একজন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হাবিবুর রহমান দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে সুপারমার্কেট থেকে শুরু করে একে একে 7টি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। বর্তমানে পরিচিত একজন সফল ব্যবসায়ী হিসেবে। সহকর্মী নুরুল আলম দক্ষিণ আফ্রিকা থেকে এই প্রতিবেদনটি পাঠিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে বসবাস করেন বহু প্রবাসী। শহরটিতে রয়েছে শপিং মল, সুপার শপ সহ বিভিন্ন নিত্য পণ্যের প্রতিষ্ঠান। সফলতার সাথে এইসব প্রতিষ্ঠানের বড় একটি অংশ পরিচালনা করছেন প্রবাসী বাংলাদেশিরা। এরকমই একজন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ হাবিবুর রহমান। দীর্ঘ এক যুগ আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান কুমিল্লা জেলার হাবিবুর রহমান। প্রবাস জীবন চাকরি দিয়ে শুরু হলো কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আজ পরিচিত একজন সফল ব্যবসায়ী হিসেবে। প্রবাসের অপরিচিত পরিবেশে ঝুঁকি নেওয়ার অদম্য সাহস তাকে এনে দিয়েছে সফলতা। আলহামদুলিল্লাহ, নিজের সৎ ছিলাম, যাদের সাথে ব্যবসা করছি তারাও আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, বিদায় আজকে আমাদের এই সফলতা। দেশে ব্যবসা বাণিজ্য করা একটু ইজি। আপনি ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্য যত সহজে করতে পারবেন, আমার মনে হয় না সারা বাংলাদেশে বা সারা পৃথিবীর কোথাও এত ইজিতে ব্যবসা করা যায়। 6 মাস আমি চাকরি করছি। 6 মাস পরে আমরা দোকান নিছি, মানে আমাকে যে আনছে হেরে নিয়ে আমি একটা পার্টনারের দোকান নিছি। ওইটার থেকে আমার ব্যবসা শুরু। তখন আমার যে লোকে আনছে ওনায় আমি মিললে বড় হোলসেল দিছি, তারপরে যাইয়া আরও বিভিন্ন দোকানের ব্যবসা বাড়াইছি। বর্তমানে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে প্রবাসী ব্যবসায়ী হাবিবুর রহমানের রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বাংলাদেশিদের পাশাপাশি এসব প্রতিষ্ঠানে কর্মরত স্থানীয় ও বিভিন্ন দেশের নাগরিক। হাবিবের সাথে আমার পরিচয় অনেক দিনের বলতে ইনফ্যাক্ট আমি হাবিব ভাই একই সময়ে একই বিষয়ে আসছি এখানে 3 বছর ধরে এই জায়গায়। সুযোগ সুবিধা ভালো আছে আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ গুড। হাবিব ভাই বস হিসেবে আলহামদুলিল্লাহ খুব ভালো, অন্য থেকে স্যালারি এবং এভরিথিং সব কিছু আলহামদুলিল্লাহ বেস্ট। হাবিবের সাথে আমি 5 বছর আছি, তো উনি ব্যবসায়িক হিসাবে খুবই ভালো। হ্যাঁ, ওনার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা উনি দিতেছে, ঠিক আছে। উনি একজন আদর্শ ব্যবসায়ী। We are in 3 years now, but my boss is good. He's give me everything. শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, বিশ্বের অন্যান্য দেশেও বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন হাবিবুর রহমান। অসংখ্য বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নুরুল আলম, যমুনা নিউজ, পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা। রাজধানী সেন্ট জোসেফ স্কুলে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ভাষা উৎসব JLRC ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা 2025। এতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। জোসেফাইট ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যান্ড রিডিং ক্লাবের আয়োজনে 21তম এই উৎসবে দেশ জুড়ে প্রায় 110টি প্রতিষ্ঠান থেকে প্রায় 3500 শিক্ষার্থী অংশ নেবে। এই উৎসবে আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় JLRC ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা 2025। স্থান সেন্ট জোসেফ স্কুল। তাদেরই জোসেফাইট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং ক্লাবের আয়োজনে এই ভাষা উৎসব। মোটমাট 15টি প্রতিযোগিতা, যা নেওয়া হবে 6টি ভাষার উপর ভিত্তি করে। থাকছে রাইটিং, লিসেনিং, স্পিকিং ও IQ টেস্টের মতো আয়োজন। এখানে অনেক ধরনের কম্পিটিশন আছে, যেমন ভাষা রত্ন, তারপরে JLRC ল্যাঙ্গুয়েজ চ্যাম্পিয়নশিপ, এটা হচ্ছে সবচেয়ে আইকনিক টিম ইভেন্ট। আমরা হচ্ছে এই যে আমি ও আর আমার একটা বন্ধু আছে ওইদিকে, উই আর এ টিম। আমরা BISC নিউঝড় থেকে আসছি, আমরা BISC নিউঝড়কে এখন রিপ্রেজেন্ট করতেছি। আমার ছোটবেলা থেকে ভাষা সম্পর্কে জানার অনেক ইচ্ছা, সো আমি প্রোগ্রামে এসেছি যেন আমি আরও শিখতে পারি।
অনেক ইভেন্ট আছে যেটার মাধ্যমে আমি ইংলিশ বাংলা শিখতে পারবো। ওরা যদি এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে তাহলে ওরা দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেক ওদের অভিজ্ঞতা বাড়ে। এই প্রোগ্রামগুলো থেকে যে ওরা যারা পুরস্কার অর্জন করুক বা না করুক, যে ওরা একটা শিখতেছে, এটাই অনেক বেশি আমি মনে করি। দেশের ১১০টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩,৫০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে এই উৎসবে। প্রধান অতিথি জানান, এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাইরেও অন্যান্য বই পড়ার প্রতি আগ্রহী হবে। আমরা ভাষা নিয়ে কতটুকু চর্চা করছি, তো এখানে বিভিন্ন ইভেন্ট হবে। এদের এই টোটাল 3 দিনের যে প্রোগ্রাম, তার মধ্যে আমি দেখেছি যে বিভিন্ন রকম প্রতিযোগিতা আছে, বিভিন্ন রকমের সেমিনার্স আছে। তো সেই সবের মধ্য দিয়েও কিন্তু তাদের পড়ার একটা অর্থাৎ পাঠ্য বই ছাড়াও অন্য বই পড়া, ভাষা নিয়ে চর্চা করার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে। আয়োজনের চিফ মডারেটর জানান, ভাষা বিষয়ে জ্ঞান অর্জন এবং ভাষা চর্চা করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এখানে বাংলা ইংরেজি দুটো ভাষারই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সাথে সাথে অন্য ভাষারও চর্চা হয়ে থাকে। এই কম্পিটিশনের মাধ্যমে আমরা ভাষাগত দক্ষতা অর্জন স্টুডেন্টদের, তারা কতটুকু ভাষা দক্ষতা অর্জন করতে পেরেছে সেইটা আমরা সবসময় ফোকাস করি। 25 জানুয়ারি নামবে ভাষা বিষয়ক এই উৎসবের পর্দা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ক্যাপিটল হিলে হামলাকারীদের পক্ষে আবারও সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কোনো গণমাধ্যমকে সাক্ষাৎ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারটি বুধবার স্থানীয় সময় রাতে টেলিভিশনে সম্প্রচারিত হয়। তিনি বলেন, ক্যাপিটল হিল কাণ্ডে অভিযুক্তদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প দেশটির কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের গাফিলতি এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। দ্রুতই সংস্থাটি সম্পর্কে নতুন সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন ট্রাম্প। 2018 সালে ইরানের সাথে পরমাণু বিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া ইরানকে পারমাণবিকভাবে শক্তিশালী করেছে। এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন খোদ ইরানি ভাইস প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আরও দায়িত্বশীল ও বাস্তববাদী আচরণ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। তবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ভাইস প্রেসিডেন্ট। বলেন, ইরান যদি চাইতো তাহলে অনেক আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত। এ সময় উঠে আসে মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরক্ষা বলয় ইস্যু। ভাইস প্রেসিডেন্ট বলেন, এসব সশস্ত্র গোষ্ঠীকে থামানোর চেষ্টা করে খুব একটা লাভ হবে না। যতদিন দখলদারিত্ব থাকবে, দমন নিপীড়ন থাকবে, ততদিন হামাস, হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী টিকে থাকবে। দখলদারিত্ব নিপীড়ন বন্ধ হয়ে গেলে আপনা আপনিই বিলুপ্ত হয়ে যাবে এসব গোষ্ঠীও। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।